যে কোনো ব্যবসার কিন্তু একটা নিজস্ব ভাষা আছে, আর সেটা হলো তার আর্থিক হিসাব। লাভ হচ্ছে না ক্ষতি, ব্যবসার সম্পদ বাড়ছে নাকি কমছে, এই সব কিছুর উত্তর পাওয়ার জন্য আমাদের বুঝতে হবে আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্টস। চলুন আজ আমরা বোঝার চেষ্টা করি কিভাবে এই সংখ্যাগুলো একটা ব্যবসার আসল গল্পটা আমাদের সামনে তুলে ধরে। দেখুন, যে কোনো ব্যবসার কিন্তু শেষ পর্যন্ত দুটোই পরিণতি হতে পারে, তাই না? হয় লাভ না হলে ক্ষতি। মানে গ্রাফটা হয় ওপরে উঠবে নয়তো নিচে নামবে। কিন্তু প্রশ্ন হলো, একটা ব্যবসা ঠিক কিভাবে বুঝতে পারে কোনটা হচ্ছে? আর এই যে প্রশ্নটা, এটার উত্তরই কিন্তু লুকিয়ে আছে আর্থিক বিবরণীর মধ্যে। এটাকে বলতে পারেন একটা ব্যবসার স্কোর কার্ড। মানে এই স্কোর কার্ডটাই আপনাকে বলে দেবে ব্যবসাটা আসলে জিতছে নাকি হারছে। আচ্ছা, একজন ব্যবসার মালিক হিসেবে সবার আগে মাথায় কোন প্রশ্নটা আসে বলুন তো? সম্ভবত এটাই, যে আচ্ছা, গত বছর কি আদৌ কোনো লাভ হলো? আর এই মিলিয়ন ডলার প্রশ্নের উত্তরটাই দেয় বিশদ আয় বিবরণী, যেটা আমাদের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রিপোর্ট। এই যে বিশদ আয় বিবরণী, এটার আরেকটা নাম আছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। এটাকে অনেকটা একটা সিনেমার মতো ভাবতে পারেন। এটা একটা নির্দিষ্ট সময়ের গল্প বলে, হতে পারে 1 মাস, 3 মাস বা পুরো একটা বছরের। আর সিনেমার মূল কাহিনীটা কি? কাহিনীটা হলো এই সময়ে ব্যবসাটা কতটা লাভ করতে পারল। লাভ হিসাব করার পথটা কিন্তু একদম সোজা। কয়েকটা ধাপে এটা করা যায়। দেখুন, প্রথমে আপনার মোট আয়, মানে জিনিস বিক্রি করে যত টাকা পেলেন, সেখান থেকে ওই জিনিসগুলো বানাতে বা কিনতে যা খরচ হয়েছে সেটা বাদ দিন। এটা করলেই পেয়ে যাবেন মোট মুনাফা। কিন্তু এখানেই শেষ না। এরপর ব্যবসার বাকি সব খরচ, মানে ধরুন ভাড়া, কর্মীদের বেতন, এই সব কিছু বাদ দিতে হবে। আর সবশেষে যা থাকবে সেটাই হলো আপনার আসল লাভ বা ক্ষতি। এই শেষ লাইনটাকে কিন্তু বলে বটম লাইন। এই যে এখানে একটা নমুনা দেখুন, একদম ওপরে আছে মোট আয়, তারপর মাঝখানে দেখুন এক এক করে সব খরচ বাদ দেওয়া হয়েছে, আর একদম নিচে যেটা পড়ে আছে সেটাই হলো নিট মুনাফা। দেখলেন তো, পুরো গঠনটা কিন্তু খুবই সাধারণ আর যুক্তিসঙ্গত। আচ্ছা, ব্যবসার লাভ বা ক্ষতি তো জানা গেল, কিন্তু এর পরের প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, এই যে লাভ বা ক্ষতি হলো, এটার কারণে মালিকের নিজের বিনিয়োগের কি অবস্থা, সেটার উপর কি প্রভাব পড়ল? চলুন এবার সেটাই খুঁজে বের করা যাক। এই রিপোর্টটা, মানে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী, ঠিক এইটাই দেখায়। ধরুন পুরো ব্যবসাটা একটা কেক বা পাই। এই রিপোর্ট বলে যে মালিকের ভাগের স্লাইসটা বড় হলো নাকি ছোট হয়ে গেল। সোজা কথায়, লাভ হলে মালিকের অংশ বাড়ে, আর ক্ষতি হলে, হ্যাঁ ঠিকই ধরেছেন, কমে যায়। আর এটার হিসাব তো আরও সোজা। দেখুন, বছরের শুরুতে মালিকের যা টাকা ছিল সেটার সাথে যোগ হবে ব্যবসার লাভ। যদি মালিক নতুন করে আরও টাকা দেন, সেটাও যোগ হবে। আর উল্টোটা, মানে যদি ক্ষতি হয় বা মালিক নিজের প্রয়োজনে টাকা তুলে নেন, তাহলে সেটা বিয়োগ হয়ে যাবে। ব্যাস, এই যোগ বিয়োগের পরেই যা থাকবে সেটাই হলো বছর শেষে মালিকের মোট অংশ। এতক্ষণ আমরা কিন্তু একটা সময়ের গল্প শুনছিলাম, তাই না? একটা মাস বা একটা বছরের পারফরম্যান্সের গল্প। এবার চলুন একটু গিয়ার শিফট করি। এবার আমরা দেখব একটা নির্দিষ্ট মুহূর্তের ছবি, মানে ঠিক এখন কোম্পানির আর্থিক অবস্থাটা কেমন। এখন যে জিনিসটা আমরা দেখব সেটাকে বলা যায় পুরো অ্যাকাউন্টিংয়ের ভিত্তি। একটা মাত্র সূত্র, কিন্তু এটাই সবকিছুকে এক সুতোয় গেঁথে রাখে। সূত্রটা হলো সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। মনে রাখবেন, এটা সব সময়ে সব পরিস্থিতিতেই সমান হবে। ব্যাপারটাকে আরেকটু সহজ করে ভাবি, চলুন। সমীকরণের বাম দিকে আছে সম্পদ, মানে কোম্পানির নিজের যা কিছু আছে, যেমন ক্যাশ, টাকা, যন্ত্রপাতি, এইসব। আর ডান দিকে আছে ওই সম্পদগুলোর উপর কার কার দাবি আছে। দায় হলো বাইরের লোকের দাবি, যেমন ব্যাংক থেকে নেওয়া লোন, আর মালিকানা সত্ত্ব হলো মালিকের নিজের দাবি। তার মানে যা আছে তার উপর কাদের দাবি আছে, এই দুটো দিক সবসময় সমান থাকবে। তাহলে মনে আছে তো, আয় বিবরণী ছিল একটা মুভি, যা একটা পুরো সময়ের গল্প বলছিল। আর এই আর্থিক অবস্থার বিবরণী হলো একটা ছবি বা স্ন্যাপশট। এটা ঠিক একটা নির্দিষ্ট দিনের চিত্র তুলে ধরে। আর এই ছবির সবচেয়ে জরুরি বিষয় হলো, এর দুই পাশকে সবসময় ব্যালেন্সড হতে হবে, মানে সমান হতে হবে। তো আমরা তিনটা আলাদা আলাদা রিপোর্টের কথা জানলাম, কিন্তু আসল মজাটা হলো এগুলো আসলে মোটেও আলাদা কিছু না, বরং এগুলো একই গল্পের তিনটা পর্ব, আর যেগুলো অপরের সাথে এমনভাবে জুড়ে আছে যা ভাবা যায় না। চলুন দেখি তো কিভাবে এই সংযোগটা কাজ করে। গল্পের শুরুটা হয় আয় বিবরণী দিয়ে। দেখুন, সব আয় ব্যয়ের হিসাব শেষে একদম নিচে, মানে বটম লাইনে একটা সংখ্যা এসেছে, তাই না? নিট মুনাফা ৮,৭২,৪০০ টাকা।
এই সংখ্যাটা ভালো করে মনে রাখুন, কারণ আমাদের গল্পের নায়ক কিন্তু এটাই। আর এই দেখুন ম্যাজিকটা, আগের রিপোর্টের সেই 8,72,400 টাকা, মানে আমাদের গল্পের নায়ক সোজা লাফ দিয়ে চলে এসেছে দ্বিতীয় রিপোর্টে, মানে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীতে। আর এখানে এসে এটা মালিকের মূলধনের সাথে যোগ হয়ে গেল আর মালিকের অংশটা বাড়িয়ে দিল। দারুণ না ব্যাপারটা? গল্পের শেষ পর্ব, দ্বিতীয় রিপোর্ট থেকে মালিকের যে নতুন মূলধনটা বের হলো সেটা এবার চলে এলো আমাদের ৩ নম্বর রিপোর্টে, আর্থিক অবস্থার বিবরণীতে। আর এখানে মালিকানা সত্ত্ব হিসেবে বসে গেল। আর যেই এটা বসল, অমনি আমাদের সেই বিখ্যাত সূত্রটা, সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, একদম মিলে গেল। দেখলেন তো কিভাবে একটা রিপোর্টের শেষ থেকে আরেকটা রিপোর্টের শুরু হয়? এই প্রবাহটাই কিন্তু আসল ব্যাপার। তাহলে পুরো আলোচনাটাকে যদি এক কথায় সারসংক্ষেপ করি, ব্যাপারটা কি দাঁড়ালো? 3টা রিপোর্ট আর 3টা একদম সাধারণ প্রশ্ন। আয় বিবরণী উত্তর দেয় লাভ হয়েছে কি, মালিকানা সত্ত্ব বিবরণী উত্তর দেয় মালিকের অংশ বাড়ল না কমল, আর আর্থিক অবস্থার বিবরণী বলে ঠিক এই মুহূর্তে ব্যবসার স্বাস্থ্যটা কেমন। ব্যাস এটুকুই। তাই শেষ করার আগে একটা কথা মনে রাখা খুব জরুরি, এই যে আর্থিক বিবরণী, এগুলোকে শুধু কিছু সংখ্যা ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এগুলো আসলে একটা ব্যবসার আত্মজীবনী। এর সব সাফল্য, সব ব্যর্থতা, সব উত্থান পতনের গল্প কিন্তু এই সংখ্যাগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। তাহলে পরের বার যখন কোনো ব্যবসার দিকে তাকাবেন, শুধু তার ঝকঝকে পণ্য বা সেবা দেখবেন না, একটু চেষ্টা করে তার আর্থিক হিসাবের দিকেও তাকাবেন আর নিজেকে প্রশ্ন করবেন, এই সংখ্যাগুলো আসলে কোন গল্পটা বলতে চাইছে।